মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। শোনো, তোমার এই বাবুর কাছে কতদিন আছো? এই উনি যতদিন এখানে এসেছেন ততদিন আছি। তবে তো অল্প দিনই। তা মাইনে কত পাও? 3 টাকা বাবু, আর তার সঙ্গে খাওয়া পড়া। ইস, মোটে 3 টাকা? এত অল্প টাকায় তোমাদের মতো খানসামার পোষায় না। আচ্ছা, এত কম টাকায় কাজ করো কি করে? হ্যাঁ, কি করবো বাবু, এখানে আর কোথায় চাকরি মিলবে? আরে আরে চাকরির ভাবনা কি? আমাদের দেশে গেলে লোকে একেবারে তোমাকে লুফে নেবে। মাসে 5-7 না 10 টাকা তুমি অনায়াসেই পাবে। বাবু, দয়া করে যদি আমাকে সঙ্গে নিয়ে যান, নিয়ে যাবেন আমায়? কিন্তু নিয়ে যাব কি করে? অমন মনিবের চাকরি তুমি ছাড়বে? তা ঠিক, আমাদের মনিব মন্দ নয়, কিন্তু মনিব ঠাকুরনটি বড্ড হারামজাদা। সে হাতে হাতে তার প্রমাণ পেয়েছি আমি। আচ্ছা শোনো, আমার সাথে তোমার যাওয়া তাহলে পাকা তো? কে বলো? আগে হ্যাঁ, পাকা বই কি। তবে যাওয়ার সময় তোমার মনিবের একটা উপকার করে যাও, কিন্তু কাজটা বড় সাবধানে করতে হবে। পারবে? ভালো কাজ হলে কেন পারবো না বাবু। তোমার মনিবের পক্ষে ভালো, কিন্তু মনিব ঠাকুরনের পক্ষে বড্ড মন্দ। তবে এখনই বলুন না, দেরি করে কাজ নেই, ওতে আমি রাজি। শোনো, তোমাদের ঠাকুরন আমাকে বলে পাঠিয়েছেন চিত্রা নদীর বাঁধানো ঘাটে বসে থাকতে, রাত্রে আমার সাথে গোপনে দেখা করবেন। বুঝেছ? আমিও রাজি হয়েছি। আমার ইচ্ছে তোমার মনিবের চোখটা একটু ফুটিয়ে দিই। শোনো, তুমি আস্তে আস্তে কথাটা তোমার বাবুকে জানিয়ে আসতে পারবে? হ্যাঁ, এক্ষুনি যাব। ও বাপ মরলেই বাঁচি। আরে আরে এখন নয়, এখন নয়। এখন আমি ঘাটে গিয়ে বসে থাকি, তুমি সতর্ক থেকো। যখন দেখবে ঠাকুরুনটি ঘাটের দিকে রওনা হলেন, ঠিক তখনই গিয়ে তোমার মনিবকে বলে দিও। আর হ্যাঁ শোনো, রূপো যেন কিছু জানতে না পারে, বুঝলে? তারপর তুমি আমার সাথে এসে জুটে যেও। যাও। মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। আজ শুনবেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত সামাজিক উপন্যাস কৃষ্ণকান্তের উইল। 1878 সালে বই আকারে প্রথম প্রকাশিত হয় এই উপন্যাসটি। তবে বই হিসেবে প্রকাশিত হওয়ার আগে এটি তৎকালীন বিখ্যাত বঙ্গদর্শন পত্রিকায় 1875 সাল থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত হওয়া শুরু হয়েছিল। আজ পঞ্চম ও অন্তিম পর্ব। নিশাকর প্রসাদপুরের বাগানবাড়ি থেকে গোবিন্দলালের সঙ্গে দেখা করে বেরিয়ে আসতেই রোহিণী গোবিন্দলালের এখানকার ভৃত্য রূপকে দিয়ে নিশাকরের কাছে খবর পাঠায় যে সে নিশাকরের সঙ্গে দেখা করে হরিদ্রা গ্রাম সম্পর্কে কিছু খবর জানতে চায়, বিশেষ করে তার কাকা ব্রহ্মানন্দের খবর। সন্ধেবেলা নদীর ঘাটে রোহিণীর জন্য নিশাকর অপেক্ষা করবেন এ কথা নিশাকরের কাছ থেকে জেনে সে চলে যেতেই নিশাকর কিন্তু সে বাড়ি থেকে বেরিয়ে যান না। রূপো চলে যাওয়ার পর নিশাকর সোনাকে ডেকে তার হাতেও টাকা দিয়ে তাকে বলেন যে রোহিণী যখন তার সঙ্গে দেখা করতে যাবে সেই সময় এই খবরটা সে যেন গোবিন্দলালকে দেয়। যে আজ্ঞা বলে সোনা নিশাকরের পায়ের ধুলো নিল। তখন নিশাকর হেলে দুলে হাতির মতো রাজকীয় চালে চিত্রা নদীর ধারের বাঁধানো সিঁড়ির ওপর গিয়ে বসলে। তখন রাত্রি নেমেছে, চারিদিকে অন্ধকার। নক্ষত্রের আলোয় আলোকিত চিত্রা নদীর জল নীরবে বয়ে চলেছে। চারপাশ থেকে শেয়াল আর কুকুরের নানা রকম ডাক শোনা যাচ্ছে। কোথাও দূরের নৌকায় বসে কোনো জেলে চড়া গলায় শ্যামা সঙ্গীত গাইছে।
এছাড়া সেই নির্জন প্রান্তরে আর কোনো শব্দ ছিল না। নিশাকর সেই গান শুনছিলেন এবং গোবিন্দলালের বাড়ির দোতলার জানলা থেকে উপচে পড়া উজ্জ্বল আলোর দিকে তাকিয়ে মনে মনে ভাবছিলেন, কি নৃশংস আমি! একটা মেয়ের সর্বনাশ করার জন্য কত কৌশল করছি, তবে দুষ্টের দমন তো অবশ্যই দরকার। যখন ভ্রমরের জীবন বাঁচানোর জন্য দাদার কাছেই কাজ করে দেব বলে কথা দিয়েছি, তখন আমি তা করবই। কিন্তু মন এই কাজ করতে কিছুতেই সায় দিচ্ছে না। রোহিণী পাপী, পাপের শাস্তি সে পাবে, কিন্তু আমার মনের মধ্যে এত দ্বিধা কেন? না 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 না, আর এসব ভাববো না। পাপ পুণ্যের শাস্তি বা পুরস্কার দেওয়ার ব্যাপারে আমি কে? আমার পাপ পুণ্যের যিনি বিচার করবেন, রোহিণীরও বিচারকর্তা তিনি। বলা তো যায় না, হয়তো তিনিই আমাকে এই কাজে নিয়োগ করেছেন। ওই যে ঠিক যেমন গীতায় বলা আছে, তয়া ঋষিকেশ হৃদি স্থিতেন যথা নিযুক্ত হস্মি তথা করোমি। গীতায় যেখানে অর্জুন বলছেন, হে ঋষিকেশ, আমার হৃদয় থেকে তুমি আমাকে যেভাবে নিযুক্ত করছো আমি সেইভাবেই কাজ করছি, সেই অংশটি নিশাকরের মনে পড়তেই তিনি একটু শান্তি পেলেন। এই সব চিন্তা করতে করতে রাতের প্রথম প্রহর কেটে গেল। তখন নিশাকর দেখলেন, পা টিপে টিপে নিঃশব্দে এসে রোহিণী তাঁর কাছে দাঁড়াল। সন্দেহ দূর করার জন্য নিশাকর জিজ্ঞেস করলেন, কে গো, কে ওখানে? আগে বলো তুমি কে? আমি রাসবিহারী। আমি রোহিণী। ও আচ্ছা আচ্ছা, এসো এসো এসো। তা এত রাত হলো কেন? একটু চোখ কান খোলা রেখে না দেখে তো আর আসতে পারি না। কি জানি কে কোথা থেকে দেখে ফেলবে। তা তোমার বড্ড কষ্ট হলো, তাই না? কষ্ট হোক আর না হোক, মনে মনে ভয় হচ্ছিল যে তুমি বুঝি ভুলে গেলে। আমি যদি ভোলার মতো মেয়ে হতাম, তাহলে আমার দশা এমন হবে কেন? একজনকে ভুলতে না পেরে এদেশে এসেছি, আর আজ তোমাকে ভুলতে না পেরে এখানে এসেছি। ওরে বাবা, কে রে? কে? রোহিণীর কথা বলার মধ্যেই হঠাৎ আচমকা কেউ পেছন থেকে এসে তার গলা টিপে ধরতেই সে একেবারে চমকে উঠেছিল। কিন্তু পরক্ষণেই যে গম্ভীর স্বর তার কানে এলো, তাতে রোহিণীর বুঝতে অসুবিধে হলো না সে আর কেউ নয়, স্বয়ং গোবিন্দলাল। এবং তার কি বিপদ হতে চলেছে বুঝতে পেরেই রোহিণী চারিদিকে অন্ধকার দেখে ভীষণ ভয় পেয়ে কাঁপতে কাঁপতে বলে উঠল, ছাড়ো, ছাড়ো, আমি 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 কোনো খারাপ উদ্দেশ্যে আসিনি। আমি আমি কি জন্য এসেছি এই বাবুকে না জিজ্ঞাসা করো। এই বলে রোহিণী যেখানে নিশাকর বসেছিলেন সেই দিকে আঙুল দিয়ে দেখাল, কিন্তু চেয়ে দেখল সেখানে কেউ নেই। নিশাকর গোবিন্দলালকে দেখা মাত্রই চোখের পলকে কোথায় যেন হাওয়া হয়ে গেছে। রোহিণী অবাক হয়ে বলল, কই, কেউ তো কোথাও নেই। কোথায় গেল? কোথায় গেল? এখানে কেউ কোথাও নেই, আমার সাথে ঘরে এসো। রোহিণীকে নিয়ে বাড়ি ফিরে এসে গোবিন্দলাল চাকরদের কড়া ভাষায় জানিয়ে দিলেন যে কেউ যেন এখন ওপরে না যায়। ওস্তাদজি অনেক আগেই নিজের বাড়ি চলে গিয়েছিল। গোবিন্দলাল রোহিণীকে নিয়ে শোয়ার ঘরে ঢুকলেন এবং দরজা বন্ধ করে দিলেন। রোহিণী তাঁর সামনে নদীর স্রোতে কাঁপতে থাকা বেতস লতার মতো থরথর করে কাঁপতে লাগল। রোহিণী, তোমার সাথে আমার গোটা কয়েক কথা আছে। তার আগে বলো তো, তুমি আমার কে? কেউ নই, আমি কেউ নই, কেউ না। যতদিন আপনার পায়ে স্থান দিয়ে রাখবেন, ততদিন আপনার দাসী।
তা না হলে আমি কেউ নই, কেউ না, আমার আর কেউ নেই। পায়ে নয় রোহিণী, পায়ে নয়, আমি তোমাকে মাথায় তুলে রেখেছিলাম। রাজার মতো ঐশ্বর্য, রাজার চেয়েও বেশি সম্পদ, নিষ্কলঙ্ক চরিত্র, নিজের ধর্ম সব তোমার জন্য ত্যাগ করেছি রোহিণী। আচ্ছা, তুমি কি সেই রোহিণী যার জন্য এই সব কিছু ছেড়ে আমি বনবাসী হলাম? তুমি কি সেই রোহিণী যার জন্য আমি আমি ভ্রমরকে ত্যাগ করলাম? যে ভ্রমর এই পৃথিবীতে অতুলনীয়, যার কথা ভাবলে সুখ মেলে, যার সুখেও একটা অদ্ভুত অতৃপ্তি ছিল, আর যার দেওয়া দুঃখেও একটা অমৃত ছিল, সেই ভ্রমরকে আমি তোমার জন্য ছেড়ে দিলাম। গোবিন্দলাল আর নিজের দুঃখ ও রাগের বেগ সামলাতে পারলেন না। তিনি রোহিণীকে লাথি মারলেন। রোহিণী আর্তনাদ করে নিচে বসে পড়ল। সে মুখে আর কিছু বলতে পারল না, কেবল কাঁদতে লাগল। কিন্তু তার চোখের জল দেখার মতো অবস্থা তখন গোবিন্দলালের ছিল না। রোহিণী, রোহিণী উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও বলছি। তুমি শুনতে পাচ্ছ না? তুমি শুনতে পাচ্ছ না কিচ্ছু? তুমি তো একবার মরতে গিয়েছিলে, তাই না? আবার মরার সাহস আছে কি? এখন আর মরতে যাইবো কেন? কপালে যা ছিল তা তো হয়েই গেল। তবে দাঁড়াও, একদম নড়বে না। রোহিণী গোবিন্দলালের কথা মতো চুপচাপ দাঁড়িয়ে রইল। গোবিন্দলাল নিজের পিস্তলের বাক্সটা খুললেন এবং সেখান থেকে পিস্তলটা বের করলেন। পিস্তলটা আগে থেকেই ভরা ছিল। পিস্তলটা এনে রোহিণীর মুখের সামনে ধরে গোবিন্দলাল বললেন, কি কি কেমন রোহিণী? এবার মরতে পারবে? হ্যাঁ, পারবে মরতে? রোহিণীর মুখে চট করে কোনো কথা এলো না। একদিন সে যে কোনো দ্বিধা ছাড়া অনায়াসে বারুণী পুকুরের জলে ডুবে মরতে গিয়েছিল, সেই দিনের কথা আজ আর তার মনে এলো না। সেই দিনের কথা রোহিণী ভুলে গেল। সেদিনকার মতো দুঃখ আজ তার নেই, তাই সেই মরার সাহসটাও আজ আর নেই। সে মনে মনে ভাবল, সে মরবে কেন? গোবিন্দলাল যদি তাকে ত্যাগ করতে চান করুন, তাকে রোহিণী কোনোদিন ভুলবে না। কিন্তু তাই বলে সে মরবে কেন? গোবিন্দলালের কথা সে মনে মনে ভাববে, কখনো দুঃখের দিনে পড়লে তার কথা মনে করবে। এই প্রসাদপুরের সুখের দিনগুলোর স্মৃতি মনে মনে নাড়াচাড়া করবে। সেও তো এক ধরনের সুখ, এক ধরনের আশা। তবে সে মরবে কেন? তাই এবার সে মরিয়া হয়ে কাতর স্বরে বলে উঠল, মরবো না, মরবো না, মেরো না, মেরো না। যদি আমায় নিজের কাছে না রাখো, তবে আমায় বিদায় দাও। আমাকে মেরো না। হ্যাঁ, বিদায় দিচ্ছি, মেরো না। বিদায় দিচ্ছি আমি তোমায় এক্ষুনি। এই বলেই গোবিন্দলাল পিস্তল উঁচিয়ে রোহিণীর কপাল লক্ষ্য করলেন। রোহিণী চিৎকার করে কেঁদে উঠল, বলল, মেরো না, আমাকে আমাকে দয়া করে মেরো না। আমার এই অল্প বয়স, নতুন সুখের দিন। আমি আর কোনোদিন তোমাকে মুখ দেখাবো না, কোনোদিন তোমার পথে আসবো না। আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। দোহাই তোমার, আমায় মেরো না, আমায় মেরো না, আমাকে মেরো না। ঠিক তখনই গোবিন্দলালের পিস্তলে খট করে একটা শব্দ হলো, আর তারপরেই এক বিকট আওয়াজ এবং সব অন্ধকার। রোহিণী প্রাণহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। গোবিন্দলাল হাতের পিস্তলটা মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে অত্যন্ত দ্রুত বেগে ঘর থেকে বেরিয়ে চলে গেলে। পিস্তলের আওয়াজ শুনে রূপো আর বাকি চাকরেরা ছুটে দেখতে এলো। তারা এসে দেখল, কোনো শিশুর নখের আঘাতে ছিঁড়ে যাওয়া পদ্ম ফুলের পাপড়ির মতো
রোহিণীর মৃতদেহ মাটিতে লুটিয়ে পড়ে আছে। গোবিন্দলাল সেখানে কোথাও নেই। তিনি কোথায় পালিয়ে গেছেন কেউ জানে না। সেই রাতেই চৌকিদার থানায় গিয়ে খবর দিল যে প্রসাদপুরের কুঠিতে এক মহিলা খুন হয়েছে। সৌভাগ্যবশত থানা সেই জায়গা থেকে 6 ক্রোশ দূরে ছিল। পরের দিন দারোগাবাবু যখন এলেন তখন বেলা প্রায় 1 প্রহর, সকাল 10টা বেজে গেছে। এসে তিনি খুনের তদন্তে নামলেন। নিয়ম মাফিক তল্লাশি ও লাশ পরীক্ষা করে থানায় রিপোর্ট পাঠালেন। তারপর রোহিণীর মৃতদেহ দড়ি দিয়ে ভালো করে বেঁধে গরুর গাড়িতে চাপিয়ে চৌকিদারের সঙ্গে ময়না তদন্তের জন্য ডাক্তারখানায় পাঠিয়ে দিলেন। এরপর নিজে বাড়ি ফিরে স্নান করে খেয়ে তারপর নিশ্চিন্ত হয়ে অপরাধীর খোঁজে মন দিলেন। কিন্তু কোথায় অপরাধী? গতকাল রাতে গোবিন্দলাল রোহিণীকে খুন করেই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন, আর ফিরে আসেননি। একটা পুরো রাত আর একটা পুরো দিন সময় পেয়ে গোবিন্দলাল কোথায় কত দূরে চলে গেছেন তা কে বলতে পারে? কেউ তাকে দেখেনি। কোন দিকে পালিয়েছেন তাও কেউ জানে না। এমনকি তার আসল নাম পর্যন্ত কেউ জানত না। গোবিন্দলাল প্রসাদপুরে কখনো নিজের আসল নাম ঠিকানা প্রকাশ করেননি। সেখানে তিনি নিজেকে চুনিলাল দত্ত নামে পরিচয় দিয়েছিলেন। তিনি কোন দেশ থেকে এসেছিলেন তা তাঁর চাকরেরাও জানত না। দারোগাবাবু কিছুদিন ধরে বিভিন্ন জনের জবানবন্দি নেওয়ার জন্য ঘুরে বেড়ালেন, কিন্তু গোবিন্দলালের কোনো খোঁজই পেয়ে উঠতে পারলেন না। শেষে তিনি আসামি পলাতক দেখিয়ে একটি ফাইনাল রিপোর্ট জমা দিলেন। তখন পুলিশের উপরতলা থেকে ফিচেল খাঁ নামে একজন অত্যন্ত দক্ষ ডিটেকটিভ ইন্সপেক্টরকে পাঠানো হলো। ফিচেল খাঁ প্রসাদপুরের বাড়ি তল্লাশি করে কতগুলো চিঠিপত্র পেয়ে গেলেন। সেগুলোর সাহায্যে তিনি গোবিন্দলালের আসল নাম ও ঠিকানা নিশ্চিত করলেন। বলা বাহুল্য, তিনি বেশ কষ্ট স্বীকার করে ছদ্মবেশে হরিদ্রা গ্রাম পর্যন্ত গেলেন, কিন্তু গোবিন্দলাল গ্রামে ফেরেননি। তাই ফিচেল খাঁ সেখানে গোবিন্দলালকে না পেয়ে ফিরে এলেন। এদিকে নিশাকর দাস গতকাল রাতে বিপদে পড়া রোহিণীকে ফেলে রেখে প্রসাদপুরের বাজারে নিজের আস্তানায় ফিরে এসেছিলেন। এখানে মাধবীনাথ তার জন্য অপেক্ষা করছিলেন। মাধবীনাথ গোবিন্দলালের কাছে নিজের পরিচয় গোপন রাখতেই তিনি নিজে যাননি। তাই নিশাকর ফিরে এসে তাঁকে সব ঘটনা বিস্তারিত জানিয়েছিলেন। সব শুনে মাধবীনাথ বলেছিলেন, কাজটা ভালো হয়নি, একটা খুনোখুনি হয়ে যেতে পারে। এর শেষ কোথায় গিয়ে দাঁড়ায় তা জানার জন্য তাঁরা দুজনেই প্রসাদপুরের বাজারে লুকিয়ে অত্যন্ত সাবধানে থেকে গেলেন। সকাল হতেই তাঁরা শুনতে পেলেন যে চুনিলাল দত্ত নিজের স্ত্রীকে খুন করে পালিয়েছেন। রোহিণীর জন্য তাঁদের খুব খারাপ লাগল, তবে তাঁরা ভীষণ ভয়ও পেয়ে গেলেন। ভয়টা মূলত ছিল গোবিন্দলালের জন্য। কিন্তু শেষ পর্যন্ত দেখলেন দারোগা তদন্তের কিছুই করতে পারল না। তখন তাঁরা একরকম নিশ্চিন্ত হয়ে অথচ অত্যন্ত বিষণ্ণ মনে নিজের এলাকায় ফিরে গেলেন। এই ঘটনার পর 1 বছর কেটে গেল। গোবিন্দলালের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। ওদিকে ভ্রমর অসুখে ভুগে এখনো বেঁচে আছে। এই সংসারের সবচেয়ে বড় দুঃখ হল মরার উপযুক্ত সময় কেউ মরে না, সবাই অসময়ে মরে। ভ্রমর যে বেঁচে আছে বোধহয় এটাই তার কারণ। যাই হোক, ভ্রমর মারাত্মক রোগ থেকে কিছুটা সুস্থ হয়েছে। সে আবার বাপের বাড়িতেই থাকে। মাধবীনাথ গোবিন্দলালের যে খবর এনেছিলেন সেই খবর তিনি তাই অত্যন্ত গোপনে তাঁর স্ত্রীকে দিলেন, এবং তাঁর স্ত্রী আবার অত্যন্ত গোপনে তাঁর বড় মেয়ে অর্থাৎ ভ্রমরের দিদি যামিনীকে বলেছিলেন। আর যামিনী আবার খুব গোপনে সেটা ভ্রমরকে জানিয়েছিল। তারপর ভ্রমরকে সান্ত্বনা দিতে যামিনী বলল, আচ্ছা, এখন তিনি কেন হরিদ্রা গ্রামের বাড়িতে এসে থাকছেন না বলতো? তাহলে তো মনে হয়
আর কোনো বিপদ থাকবে না। বিপদ? বিপদ থাকবে না কেন দিদি? তিনি প্রসাদপুরে নাম লুকিয়ে থাকতেন। তিনি যে গোবিন্দলাল বাবু তা তো আর কেউ জানে না। তুমি কি শোনোনি? এই হরিদ্রা গ্রামেও পুলিশের লোক তার খোঁজে এসেছিল। তাহলে আর জানি না কি করে। না, তা না হয় জানলো, তবু এখানে এসে নিজের সম্পত্তি দখল করে বসলে হাতে টাকা তো আসবে। আর বাবা বলেন পুলিশরা নাকি টাকার বশ। সেই পরামর্শ তাকে কে দেবে দিদি? কোথায় তার দেখা পাবো বলতে পারো? বাবা একবার খোঁজ নিয়ে তার ঠিকানা বের করেছিলেন। আচ্ছা, আরেকবার কি তিনি খোঁজ নিতে পারেন না? পুলিশের লোক কত বড় সন্ধানী, তারাই দিনরাত খুঁজে যখন ঠিকানা পাচ্ছে না, তখন বাবা আর কি করে খোঁজ পাবেন বল? তবে আমার মনে হয় গোবিন্দলালবাবু নিজেই ঠিক একসময় এই হরিদ্রা গ্রামে এসে হাজির হবেন। তুমি নিশ্চিত হচ্ছ কিভাবে দিদি? দেখ, প্রসাদপুরের সেই ঘটনার পরেই যদি তিনি হরিদ্রা গ্রামে দেখা দিতেন, তাহলে তিনি যে সেই প্রসাদপুরের বাবু এ কথা মানুষ সহজেই বিশ্বাস করত। আর এই কারণেই বোধহয় তিনি এতদিন আসেননি। এখন হয়তো আসবেন, এমন আশা করাই যায়। উনি ফিরে আসবেন এমন আশা আমার আর নেই। তবুও যদি এখানে এলে তার ভালো হয়, তবে ভগবানের কাছে মনে মনে প্রার্থনা করি তিনি আসুন। হ্যাঁ, ঠিকই। আর যদি না এলে তার ভালো হয়, তবে মনে প্রাণে প্রার্থনা করি এই জন্মে তিনি যেন আর এখানে না আসেন, যাতে তিনি নিরাপদে থাকেন। ঈশ্বর যেন তাকে সেই বুদ্ধি দেন। আমার মনে হয় বোন, তোর এখন শ্বশুর বাড়িতে গিয়ে থাকা উচিত। কি জানি, তিনি হয়তো কোনোদিন টাকার অভাবে সেখানে এসে হাজির হলেন। যদি কর্মচারীদের অবিশ্বাস করে তাদের সঙ্গে দেখা না করেন, তোকে না দেখে তো তিনি ওখান থেকে ফিরেও যেতে পারেন। আমার এই শরীর, এই রোগ, কবে মরি কবে বাঁচি, আমি সেখানে কার আশ্রয়ে থাকবো দিদি? তা যদি হয়, আমরা না হয় কেউ গিয়ে তোর সঙ্গে থাকবো, তবুও তোর এখন সেখানেই থাকা উচিত। বেশ, আমি তবে ও বাড়িতেই যাব। মাকে বলো কালই যেন আমাকে পাঠিয়ে দেন। এখন তোমাদের কাউকেই যেতে হবে না, কিন্তু আমার বিপদের দিনে তোমরা পাশে থেকো। ও মা, সে আবার বিপদ কিসের ভ্রমর? যদি যদি তিনি ফিরে আসেন দিদি। তোর হারানো ধন যদি ঘরে ফিরে আসে, তার চেয়ে আনন্দের কথা আর কি বা হতে পারে? আনন্দ? আনন্দের কথা আমার আর কি আছে দিদি? ভ্রমর আর কোনো কথা বলল না। তার মনের কথা যামিনী কিছুই বুঝতে পারল না। ভ্রমর তার মনের চোখে এই ঘটনার শেষ পরিণতি কি হবে তা ধোঁয়াটে ছবির মতো দেখতে পাচ্ছিল, কিন্তু যামিনী কিছুই দেখতে পায়নি। তাই যামিনী বুঝতেও পারল না যে গোবিন্দলাল একজন খুনি। ভ্রমর এই সত্যটা কিছুতেই মন থেকে ভুলতে পারছে না। ভ্রমর আবার তার শ্বশুর বাড়িতে ফিরে এসেছিল। গোবিন্দলাল ফিরে আসবেন এই আশায় সে রোজ পথ চেয়ে বসে থাকত, কিন্তু গোবিন্দলাল আর ফিরে এলেন না। দিন গেল, মাস গেল, প্রায় 5 বছর কেটে গেল। গোবিন্দলাল আবার নিখোঁজ হয়ে গেলেন। এদিকে ভ্রমরের অসুখও বাড়তে লাগল। হাঁপানি আর কাশির রোগ, রোগে শরীর ক্ষয় হতে লাগল। যম যেন ক্রমশ এগিয়ে আসছে তার দিকে। তার মনে হলো বোধহয় এই জন্মে আর গোবিন্দলালের সঙ্গে তার দেখা হবে না। 5 বছর পর একদিন গ্রামের লোকেদের মধ্যে একটা মস্ত গোলমাল দেখা দিল।
হরিদ্রা গ্রামে খবর এলো যে গোবিন্দলাল ধরা পড়েছেন। খবর পাওয়া গেল গোবিন্দলাল বৈরাগীর বেশে বৃন্দাবনে থাকছিলেন। সেখান থেকেই পুলিশ তাকে যশোরে এনেছে। যশোরেই তাঁর বিচার হবে। লোকমুখে এই খবর ভ্রমরও শুনতে পেল। লোকমুখে শুনতে পাওয়ার সূত্রটা হলো একটা চিঠি, গোবিন্দলালের লেখা। হ্যাঁ, ভ্রমরের দেওয়ানজিকে গোবিন্দলাল একটা চিঠি লিখে জানালেন, আমি জেলে চললাম। আমার পৈতৃক সম্পত্তি থেকে আমাকে বাঁচানোর জন্য টাকা খরচ করা যদি আপনাদের ইচ্ছে হয় তবে এখনই সময়। আমি অবশ্য তার যোগ্য নই, আমার বেঁচে থাকারও আর ইচ্ছে নেই। তবে ফাঁসি যেন না হয়, এটুকুই ভিক্ষা। লোকমুখে এই কথা বাড়িতেও জানাবেন, তবে আমি চিঠি লিখছি এই কথাটা প্রকাশ করবেন না। ইতি গোবিন্দলাল রায়। দেওয়ানজি এই চিঠির কথা গোপন রাখলেন, কিন্তু লোকমুখের খবর বলে অন্দরমহলে খবরটা পাঠিয়ে দিলেন। ভ্রমর এই খবর শোনা মাত্রই বাবাকে ডেকে আনার জন্য লোক পাঠালো। শোনা মাত্র মাধবীনাথ মেয়ের কাছে এলেন। ভ্রমর একটা নোটের তোড়া থেকে 50,000 টাকা বের করে বাবার হাতে দিয়ে সজল চোখে বলল, বাবা, বাবা এখন যা করার করো, দেখো আমি যেন আত্মহত্যা না করি। মা, তুমি নিশ্চিন্তে থাকো। আমি আজই যশোরে যাচ্ছি। তুমি কোনো চিন্তা করো না। গোবিন্দলাল যে খুন করেছে তার কোনো প্রমাণ নেই। আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি যে 48,000 টাকা আমি বাঁচিয়ে আনব, আর সেই সঙ্গে আমার জামাইকে আমি দেশে ফিরিয়ে আনব। মাধবীনাথ যশোরের দিকে রওনা হলেন। সেখানে গিয়ে শুনলেন যে প্রমাণের অবস্থা খুবই খারাপ। ইন্সপেক্টর ফিচেল খাঁ মামলার তদন্ত করে সাক্ষী চালান দিয়েছিলেন। রূপো, সোনা প্রভৃতি যে সমস্ত সাক্ষীরা আসল ঘটনা জানত, তাদের কারও খোঁজ তিনি পাননি। সোনা ছিল নিশাকরের কাছে। রূপো কোন দেশে গিয়েছিল তা কেউ জানত না। প্রমাণের এই খারাপ অবস্থা দেখে নগদ কিছু টাকা খাইয়ে ফিচেল খাঁ নিজেই কয়েকজন ভুয়ো সাক্ষী তৈরি করেছিল। সাক্ষীরা ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে বলেছিল যে তারা নিজের চোখে দেখেছে গোবিন্দলাল রায় ওরফে চুনিলাল দত্ত নিজের হাতের পিস্তল দিয়ে রোহিণীকে খুন করেছে। তারা তখন সেখানে গান শুনতে গিয়েছিল। ম্যাজিস্ট্রেট সাহেব ছিলেন নতুন বিলাতি সাহেব। সুশাসনের জন্য সবসময় সরকারের কাছ থেকে প্রশংসা পেয়ে থাকেন। তিনি এই প্রমাণের ওপর ভরসা করেই গোবিন্দলালকে সেশনের বিচারে দোষী সাব্যস্ত করলেন। মাধবীনাথ যখন যশোরে পৌঁছলেন তখন গোবিন্দলাল জেলে বন্দী ছিলেন। মাধবীনাথ সেখানে পৌঁছে সব ঘটনা বিস্তারিত শুনে খুব বিষণ্ণ হলেন। তিনি সাক্ষীদের নাম ঠিকানা জোগাড় করে তাদের বাড়িতে গেলেন। দেখো বাপু, ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে যা বলেছ তা তো বলেইছ, কিন্তু জজ সাহেবের কাছে অন্য রকম বলতে হবে। বলতে হবে যে তোমরা কিছুই জানো না। এই নাও নগদ 500 টাকা ধরো। আসামি খালাস পেলে তোমাদের আরো 500 টাকা দেব। বুঝতে পেরেছ? শপথ ভাঙার দায়ে আমি ফেঁসে যাব না তো বাবু? না না না, কোনো ভয় নেই। আমি টাকা খরচ করে উকিলদের দিয়ে প্রমাণ করিয়ে দেব যে ফিচেল খাঁ তোমাদের মারধর করে ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে মিথ্যে সাক্ষ্য দেওয়ালো। বুঝতে পেরেছ তো? সাক্ষীরা 14 পুরুষের মধ্যে কখনো একসঙ্গে 1000 টাকা দেখেনি। তারা তক্ষুনি রাজি হয়ে গেল। সেশনের বিচারের দিন এগিয়ে এলো। গোবিন্দলাল কাঠগড়ার ভেতরে দাঁড়ানো। প্রথম সাক্ষী হাজির হয়ে শপথ নিল। সরকারি উকিল তাকে জিজ্ঞেস করলেন, তুমি গোবিন্দলাল ওরফে চুনিলালকে চেনো? তাকে কখনো দেখেছ? রোহিণীকে চিনতে? প্রসাদপুরের কুঠিতে যে ছিল। কই না, মনে পড়ছে না। আর রোহিণীটা কে?
আমার বাপের জন্য কেউ কখনো প্রসাদপুরের কুঠিতে যায়নি। রোহিণী কিভাবে মারা গেছে খুনের ব্যাপারে কিছু জানো? কিছুই জানি না, কিছুই জানি না, তবে তবে শুনেছি ওই আত্মহত্যা করেছিল। সাক্ষী ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে যে জবানবন্দি দিয়েছিল, উকিল তা পড়ে শুনিয়ে ধমক দিয়ে বললেন, এই ঠিক করে বলো, তুমি ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে এই সব কথা বলছিলে তো? যদি কিছুই না জানো তাহলে কেন বলছিলে? মারির ছুটি হুজুর, মারির ছুটি। ওই ফিচেল খা পিটিয়ে আমাদের শরীরে আর কিছু বাকি রাখেনি। কাঁদো কাঁদো হয়ে কথাগুলো বলল সাক্ষী। 2-4 দিন আগে নিজের ভাইয়ের সঙ্গে জমি নিয়ে মারামারি করার ফলে তার শরীরে কিছু দাগ ছিলই। সাক্ষী অবলীলায় জজ সাহেবকে সেই দাগগুলো দেখিয়ে বলল যে সেগুলোই ফিচেল খাঁয়ের মারধরের দাগ। সরকারি উকিল অপ্রস্তুত হয়ে দ্বিতীয় সাক্ষীকে ডাকলেন। দ্বিতীয় সাক্ষীও একই রকম কথা বলল। সে নিজের পিঠে গাছের আঠা দিয়ে লাল রঙের ক্ষতচিহ্ন বানিয়ে এনেছিল। সেটাই জজ সাহেবকে দেখালো। 1000 টাকার জন্য মানুষ সব করতে পারে। তৃতীয় সাক্ষীও একইভাবে উল্টো সাক্ষ্য দিল। তখন জজ সাহেব প্রমাণের অভাব দেখে আসামিকে খালাস দিয়ে দিলেন এবং ফিচেল খাঁর ওপর অত্যন্ত অসন্তুষ্ট হয়ে তার আচরণ নিয়ে তদন্ত করার জন্য ম্যাজিস্ট্রেট সাহেবকে নির্দেশ দিলেন। বিচারের সময় সাক্ষীদের এইরকমভাবে তার পক্ষে কথা বলতে দেখে গোবিন্দলাল অবাক হয়ে যাচ্ছিলেন। পরে যখন ভিড়ের মধ্যে মাধবীনাথকে দেখলেন, তখনই তিনি সব বুঝতে পারলেন। খালাস পেয়েও তাঁকে আর একবার জেলে যেতে হল। সেখানে জেলের পরোয়ানা বা মুক্তির আদেশপত্র পৌঁছলে তবেই পুলিশ তাঁকে ছাড়বে। তিনি যখন জেলে ফিরে যাচ্ছেন, তখন মাধবীনাথ তাঁর কাছে গিয়ে ফিসফিস করে কানে কানে বললেন, শোনো বাবা, জেল থেকে খালাস পেয়ে আমার সঙ্গে দেখা করো। আমার আস্তানা হলো আরো কাছে এসো, তোমার কানে কানে বলি। গোবিন্দলাল কিন্তু জেল থেকে খালাস পেয়েও মাধবীনাথের কাছে গেলেন না। তিনি কোথায় গেলেন তা কেউ জানতে পারল না। মাধবীনাথ 4-5 দিন ধরে খোঁজ করলেন, কিন্তু কোনো খোঁজই পেলেন না। হতাশ হয়ে শেষ পর্যন্ত তিনি একাই হরিদ্রা গ্রামে তাঁর মেয়ে ভ্রমরের কাছে ফিরে এলেন। মাধবীনাথ ফিরে এসে ভ্রমরকে খবর দিলেন যে গোবিন্দলাল জেল থেকে খালাস পেয়েছেন, কিন্তু বাড়ি ফেরেননি। কোথায় চলে গেলেন তার কোনো খোঁজও পাওয়া গেল না। মাধবীনাথ চলে যাওয়ার পর ভ্রমর অনেক কাঁদল। এদিকে গোবিন্দলাল খালাস পেয়েই সোজা প্রসাদপুরে গেলেন। সেখানে গিয়ে দেখলেন প্রসাদপুরের বাড়িতে কিছুই নেই, কেউ নেই। গিয়ে শুনলেন অট্টালিকায় তাঁর যে সমস্ত জিনিসপত্র ছিল তার কিছুটা 5 জনে লুটেপুটে নিয়ে গেছে, আর বাকি অংশ মালিকানাহীন সম্পত্তি হিসেবে বিক্রি হয়ে গেছে। কেবল বাড়িটি পড়ে আছে। তারও দরজা জানলা আর চৌকাঠ পর্যন্ত চাকর বাকরেরা খুলে নিয়ে গেছে। প্রসাদপুরের বাজারে 2-1 দিন থেকে গোবিন্দলাল বাড়ির বাকি ইটকাঠ জলের দামে এক ব্যক্তির কাছে বিক্রি করে দিলেন। তা থেকে যা কিছু টাকা পেলেন তা নিয়ে তিনি কলকাতায় চলে গেলেন। কলকাতায় অত্যন্ত গোপনে সাধারণ অবস্থায় গোবিন্দলাল দিন কাটাতে লাগলেন। প্রসাদপুর থেকে খুব কম টাকাই এনেছিলেন, তা 1 বছরের মধ্যেই ফুরিয়ে গেল। আর দিন চলার কোনো উপায় রইল না। তখন দীর্ঘ 6 বছর পর গোবিন্দলাল মনে মনে ভাবলেন ভ্রমরকে একটা চিঠি লিখবেন। গোবিন্দলাল কালি, কলম আর কাগজ নিয়ে ভ্রমরকে চিঠি লিখবেন বলে বসলেন। গোবিন্দলাল চিঠি লিখতে শুরু করেই কেঁদে ফেললেন। কাঁদতে কাঁদতে তাঁর মনে হলো ভ্রমর যে আজও বেঁচে আছে তারই বা কি নিশ্চয়তা আছে। কাকে তিনি চিঠি লিখবেন? তারপর ভাবলেন একবার লিখেই দেখি না, বড়জোর আমার চিঠি ফেরত আসবে, তাতেই জানব যে ভ্রমর আর বেঁচে নেই। গোবিন্দলাল লিখলেন, ভ্রমর, 6 বছর পর এই পাপী আবার তোমাকে চিঠি লিখছে।
ইচ্ছে হলে পড়ো, ইচ্ছে না হলে না পড়ি ছেড়ে ফেলে দিও। আমার কপালে যা ঘটেছে বোধহয় তার সবই তুমি শুনেছ। যদি বলি যে এসব আমার কর্মফল, তুমি মনে করতেই পারো আমি তোমার মন জোগানোর জন্য এই সব কিছু বলছি। কারণ আজ আমি তোমার কাছে ভিখারি ভ্রমর। আমি এখন নিঃস্ব। 3 বছর ভিক্ষা করে দিন কাটিয়েছি। তীর্থস্থানে ছিলাম, সেখানে ভিক্ষা মিলত। এখন কলকাতায় আছি, এখানে ভিক্ষা মেলে না, তাই আমি অন্যাভাবে মারা যাচ্ছি ভ্রমর। আমার যাওয়ার মতো একটা জায়গা ছিল, কাশীতে মায়ের কোলে। কিন্তু কাশীতে মায়ের মৃত্যু হয়েছে, বোধহয় তুমি জানো না। কাজেই আমার আর যাবার কোনো জায়গা নেই, অন্নও নেই। তাই আমি ঠিক করেছি আবার হরিদ্রা গ্রামে এই পোড়া মুখ দেখাবো। দুমুঠো খেতে পাচ্ছি না যে তোমাকে বিনা অপরাধে ত্যাগ করে পরস্ত্রীতে আসক্ত হলো, শেষে স্ত্রী হত্যার পথ ধরল, তার আবার লজ্জা কিসের? যে অন্নহীন, তার আবার লজ্জা কিসের? আমি এই পোড়া মুখ দেখাতে পারি, কিন্তু তুমি সম্পত্তির মালকিন। বাড়ি তোমার, আর আমি তোমার ওপরই অত্যাচার করেছি। তুমি আর আমায় আশ্রয় দেবে কি? পেটের দায়ে তোমার আশ্রয় চাইছি ভ্রমর, দেবে নাকি? ইতি গোবিন্দলাল। চিঠি লিখে অনেক 7-5 ভেবে গোবিন্দলাল তার ডাকে পাঠিয়ে দিলেন। যথাসময়ে চিঠি ভ্রমরের হাতে পৌঁছল। চিঠি পাওয়া মাত্রই ভ্রমর হাতের লেখা চিনতে পারল। চিঠি খুলে কাঁপতে কাঁপতে সে শোয়ার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। তারপর ভ্রমর নির্জনে বসে চোখের জল মুছতে মুছতে সেই চিঠি পড়ল, বারবার পড়ল। সেদিন ভ্রমর আর ঘরের দরজা খুলল না। সন্ধ্যের দিকে দাসী খাবার জন্য ডাকতে এলো। মা, খাবে না মা? খাবার কি ঘরেই এনে দেব? না, আজ আর খাবো না। কেন মা? জ্বর এসেছে। একটু খাও। আমায় বিরক্ত করিস না তো, বিশ্রাম নিতে দে। আচ্ছা ঠিক আছে, বেশ। ভ্রমরের তো প্রায়ই জ্বর হতো, তাই সবাই সেই কথা বিশ্বাস করল। পরদিন ঘুমহীন বিছানা থেকে ভ্রমর যখন উঠল, তখন তার সত্যিই জ্বর এসেছে। কিন্তু তখন তার মন স্থির, কোনো বিকার নেই। চিঠির উত্তরে সে কি লিখবে তা আগেই ঠিক করা হয়ে গিয়েছিল তার। ভ্রমর 1000 বার ভেবে স্থির করে রেখেছিল, তাই এখন আর তাকে নতুন করে ভাবতে হলো না। সমাজ সংসারের চেনা পথ মেনেই ভ্রমর চিঠির উত্তর ঠিক করে রেখেছিল। এবার আর চিঠিতে সেবিকা শব্দটা ভ্রমর লিখল না, কিন্তু স্বামী সব অবস্থাতেই প্রণাম করার যোগ্য, তাই লিখল, শত সহস্র প্রণাম জানাই। বিশেষ নিবেদন এই যে আমি আপনার চিঠি পেয়েছি। সম্পত্তি আপনারই, আমার হলেও আমি আপনাকে দান করে দিয়েছিলাম। যাওয়ার সময় আপনি সেই দানপত্র ছিঁড়ে ফেলে দিয়েছিলেন বটে, কিন্তু রেজিস্ট্রি অফিসে তার নকল আছে। আমি যে দান করেছি তা আইনত সিদ্ধ, তা এখনও বহাল আছে। অতএব আপনি কোনো বাধা ছাড়াই হরিদ্রা গ্রামে এসে আপনার নিজের সম্পত্তি দখল করতে পারেন। বাড়ি আপনারই। আর এই 5 বছরে আমি অনেক টাকা জমিয়েছি, সেটাও আপনারই। এসে তা গ্রহণ করবেন। এই টাকার মধ্যে থেকে সামান্য কিছু আমি ধার নিচ্ছি। 8000 টাকা আমি ওখান থেকে নিলাম। 3000 টাকায় বাপের বাড়ির ওখানে আমার একটা বাড়ি তৈরি করব। আর বাকি 5000 টাকায় আমার সারা জীবনের খরচ চলে যাবে। আপনার আসার সব ব্যবস্থা করে রেখে তারপর আমি বাপের বাড়ি চলে যাব। যতদিন না আমার নতুন বাড়ি তৈরি হচ্ছে
ততদিন আমি বাপের বাড়িতেই থাকব। আপনার সঙ্গে এই জন্মে আর দেখা হওয়ার সম্ভাবনা নেই, এতে আমি সন্তুষ্ট। আপনিও যে সন্তুষ্ট সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আপনার দ্বিতীয় চিঠির অপেক্ষায় রইলাম। ইতি শ্রীমতী ভ্রমর। যথাসময়ে চিঠি গোবিন্দলালের হাতে এসে পৌঁছল। কি মারাত্মক চিঠি! এতটুকুও কোমলতা নেই। গোবিন্দলালও লিখেছিলেন যে 6 বছর পর চিঠি লিখছেন, কিন্তু ভ্রমরের চিঠিতে সে কথার একটা উল্লেখও নেই। এই কি সেই একই ভ্রমর নাকি অন্য কেউ? গোবিন্দলাল চিঠি পড়ে উত্তর লিখলেন, আমি হরিদ্রাগ্রামে যাব না। যাতে এখানে দিন চলে যায় সেরকম একটা মাসিক ভাতার ব্যবস্থা করে টাকাটা এখানে পাঠিয়ে দিও। ইতি গোবিন্দলাল। ভ্রমর উত্তরে জানালো যে মাসে মাসে গোবিন্দলালকে সে 500 টাকা করে পাঠাবে। সে আরও বেশি পাঠাতে পারত, কিন্তু বেশি টাকা পাঠালে তা গোবিন্দলালের হাতে অপব্যয় হতে পারে। ভ্রমর আর একটা অনুরোধও চিঠিতে জানালো যে বছরে বছরে যে বিপুল আয় সে জমিয়েছে, গোবিন্দলাল হরিদ্রাগ্রামে এসে তা ভোগ করলেই পারেন। ভ্রমরের জন্য গোবিন্দলাল যেন দেশত্যাগ না করেন, কারণ ভ্রমরের দিন ফুরিয়ে এসেছে। গোবিন্দলাল সেই চিঠি পেয়েও কলকাতাতেই রয়ে গেলেন। গোবিন্দলাল আর ভ্রমর দুজনেই বুঝলেন যে তাদের দুজনের জন্য এই দূরত্বই ভালো। 6 বছর কেটে গেল। ওদিকে সত্যি সত্যিই ভ্রমরের দিন ফুরিয়ে এসেছিল। অনেক দিন ধরে ভ্রমরের মারাত্মক রোগ চিকিৎসা পেয়ে কিছুটা কমেছিল, কিন্তু শেষ পর্যন্ত রোগ আর চিকিৎসায় কমল না। এখন ভ্রমর দিন দিন ক্ষয় হতে লাগল। অঘ্রাণ মাসে ভ্রমর বিছানায় পড়ল, আর বিছানা ছেড়ে উঠতে পারল না। মাধবীনাথ নিজে এসে পাশে থেকে ডাক্তার বৈদ্য নিয়ে নিষ্ফল চিকিৎসা করাতে লাগলেন। যামিনী হরিদ্রাগ্রামের বাড়িতে এসে বোনের শেষ সময়ের সেবা শুশ্রূষা করতে লাগল, কিন্তু রোগ কোনো চিকিৎসা মানল না। পৌষ মাস এভাবেই কেটে গেল। মাঘ মাসে ভ্রমর ওষুধ খাওয়া ছেড়ে দিল। এখন ওষুধ খাওয়া একেবারেই বৃথা। সে দিদি যামিনীকে বলল, দিদি, ও দিদি, আমি ওষুধ খাবো না দিদি। সামনেই ফাল্গুন মাস। ফাল্গুন মাসের পূর্ণিমার রাতে যেন আমি মরি। দেখো দিদি, ফাল্গুনের পূর্ণিমার রাত যেন আমাকে ফেলে পালিয়ে না যায়। যদি দেখো যে পূর্ণিমার রাত পার হয়ে যাচ্ছে, তবুও আমি মরছি না, তবে তবে আমার একটা জোরে চিমটি কাটতে ভুলো না কিন্তু। রোগে হোক আর চিমটি কেটেই হোক, ফাল্গুনের জ্যোৎস্না রাতেই আমাকে মরতে হবে। মনে থাকে যেন দিদি। যামিনী খুব কাঁদল, কিন্তু ভ্রমর আর ওষুধ খেল না। তবে আশ্চর্যের বিষয় হলো, ভ্রমর ওষুধ খেল না ঠিকই, কিন্তু দিন দিন তার মন যেন এক অদ্ভুত আনন্দে পূর্ণ হয়ে উঠল, আর তার প্রকাশও ঘটতে লাগল। এতদিন পর ভ্রমর আবার হাসি তামাশা শুরু করল। দীর্ঘ 6 বছর পর এই প্রথম তার মুখে হাসি তামাশা। নিভে যাওয়ার আগে প্রদীপ যেন শেষবারের মতো জ্বলে উঠল। দিনে দিনে মৃত্যুর সময় যত কাছে আসতে লাগল, ভ্রমর তত শান্ত, আনন্দিত ও হাসি খুশি হয়ে উঠল। শেষে সেই ভয়ানক শেষ দিনটি ভ্রমরের জীবনে এসে উপস্থিত হল। ভ্রমর বাড়ির লোকজনের ব্যস্ততা আর যামিনীর কান্না দেখে বুঝতে পারল, আজই বোধহয় তার দিন ফুরিয়ে এলো। শরীরের যন্ত্রণাও সে সেই রকমই অনুভব করল। তখন ভ্রমর যামিনীকে বলল,
আজই শেষ দিন দিদি, আজ আমার শেষ দিন। আমার কিছু অনুরোধ আছে, কথা রেখো। হ্যাঁ, আজ কিন্তু কেঁদো না। আমি মরে যাওয়ার পর কেঁদো, আমি তখন বারণ করতে আসবো না। কিন্তু আজ তোমাদের সঙ্গে কথা বলতে পারছি, শান্তিতে কথা বলতে বলতে আমি মরব। আমার এই ইচ্ছেটা আজ পূরণ হতে দাও। যামিনী চোখের জল মুছে পাশে এসে বসল, কিন্তু বুকের ভেতর কান্না চেপে রাখায় আর তার মুখে কথা ফুটল না। ভ্রমর বলতে লাগল, দিদি, আর একটা অনুরোধ, তুমি ছাড়া যেন আর কেউ এখানে না আসে। সময় হলে সবার সঙ্গেই দেখা করব, কিন্তু এখন আর কেউ যেন না আসে, তাহলে যে তোমার সঙ্গে আর কথা বলতে পারবো না। ধীরে ধীরে রাত হতে লাগল। ভ্রমর জিজ্ঞাসা করল, দিদি, রাতে কি জোছনা উঠেছে? কি চমৎকার জোছনা উঠেছে রে। তবে জানলাগুলো সব খুলে দাও তো, আমি জোছনা দেখতে দেখতে মরি। দিদি, দেখো তো, ওই জানলার নিচে যে ফুল বাগানটা ছিল, ওটাতে ফুল ফুটেছে কিনা। ওই জানলায় দাঁড়িয়েই একসময় সকালবেলা ভ্রমর গোবিন্দলালের সঙ্গে কথাবার্তা বলত। আজ 7 বছর ভ্রমর ওই জানলার দিকে যায়নি, জানলা খোলেনি। যামিনী অনেক কষ্টে সেই জানলা খুলে বলল, কই, এখানে তো কোনো ফুল বাগান নেই। এখানে কেবল খড়কুটো আর জঙ্গল হয়ে আছে, আর দু একটা মরা মরা গাছ দাঁড়িয়ে আছে, তাতে কোনো ফুল পাতা নেই। 7 বছর আগে ওখানে ফুল বাগান ছিল, দেখভালের অভাবে নষ্ট হয়ে গেছে। আমি 7 বছর ওই দিকে তাকাইনি। দিদি, যেখান থেকে পারো আজ আমার জন্য একটু ফুল আনিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছ না, আজ যে আবার আমার ফুল সজ্জা। যামিনীর আদেশ পেয়ে চাকর বাকরেরা প্রচুর ফুল এনে দিল। সেই ফুল নিয়ে এসে যামিনী ভ্রমরকে বলল, এই নে দেখ, ফুল এনেছি রে বোন। এবার ফুলগুলো আমার পিছনে ছড়িয়ে দাও। আজ আমার ফুল সজ্জা। যামিনী ভ্রমরের কথা মতো তাই করল। তখন ভ্রমরের চোখ দিয়ে জলের ধারা বইতে লাগল। যামিনী বলল, তুই কাঁদছিস কেন বোন? দিদি, একটা মস্ত বড় দুঃখ রয়ে গেল যে। কি বল? যেদিন তিনি আমাকে ছেড়ে কাশি চলে যান, সেদিন জোর হাতে কাঁদতে কাঁদতে ভগবানের কাছে ভিক্ষে চেয়েছিলাম, একটি বারের জন্যও যেন তার সঙ্গে আমার দেখা হয়। অহংকার করে বলেছিলাম, আমি যদি সতী হই তবে আবার তার সঙ্গে আমার দেখা হইবে। কই কই, আর তো দেখা হলো না। আজকের এই দিনে, মরার দিনে, যদি একবার তাকে দেখতে পেতাম। একটি দিনেই দিদি 7 বছরের সব দুঃখ ভুলে যেতাম আমি। তাকে দেখবি ভ্রমর, দেখবি? ভ্রমর যেন বিদ্যুৎ চমকের মতো শিউরে উঠল।
তারপর বলল, কার কথা বলছো দিদি? গোবিন্দলালের কথাই বলছি। তিনি এখানেই আছেন। বাবা তোর অসুখের খবর তাকে দিয়েছিলেন। শুনে তোকে একবার দেখার জন্যে তিনি এসেছেন, আজই পৌঁছেছেন। তোর অবস্থা দেখে ভয়ে এতক্ষণ তোকে বলতে পারিনি। তিনিও সাহস করে সামনে আসতে পারেননি। তোমার দুটি পায়ে পড়ি দিদি, একবার এনে দেখা করিয়ে দাও না। এই জীবনে আর একবার তাকে দেখি, এই শেষ সময় আর একবার আমাদের দেখা হোক। যামিনী উঠে গেল। কিছুক্ষণের মধ্যেই নিঃশব্দে পা ফেলে গোবিন্দলাল দীর্ঘ 7 বছর পর নিজের শোয়ার ঘরে প্রবেশ করলেন। গোবিন্দলাল আর ভ্রমর দুজনেই কাঁদতে লাগলেন। একজনও কোনো কথা বলতে পারলেন না। ভ্রমর স্বামীকে কাছে এসে বিছানায় বসতে ইশারা করল। গোবিন্দলাল কাঁদতে কাঁদতে বিছানায় বসলেন। ভ্রমর তাঁকে আরও কাছে আসতে বলল। গোবিন্দলাল আরও কাছে এলেন। তখন ভ্রমর নিজের হাতের কাছে স্বামীর চরণ পেয়ে সেই চরণ দুটি স্পর্শ করে পায়ের ধুলো নিয়ে মাথায় দিল। তারপর বলল, আজ আমার সব অপরাধ মার্জনা করে আশীর্বাদ কর। পরের জন্মে যেন সুখী হতে পারি। গোবিন্দলাল কোনো কথাই বলতে পারলেন না। তিনি ভ্রমরের হাতটি নিজের হাতের মধ্যে তুলে নিলেন। সেইভাবেই হাতের ওপর হাত রইল, অনেকক্ষণ রইল। তারপর ভ্রমর নিঃশব্দে সেই ফাল্গুন পূর্ণিমার রাতেই মারা গেল। আকাশ তখন জোছনায় ভেসে যাচ্ছে। ভ্রমরের মৃত্যুর পর যথা নিয়মে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হল। সৎকার সেরে বাড়ি ফিরে গোবিন্দলাল একেবারে মৌন হয়ে গেলেন। কারো সঙ্গে একটা কথাও বললেন না। পরের দিন আর 5টা দিনের মতোই সকাল হল, সূর্য উঠল, প্রকৃতি নিজের নিয়মে সচল রইল। শুধু ভ্রমর আর রইল না। গোবিন্দলাল বাড়ি থেকে বের হলেন। তিনি জীবনে দুজনকে ভালোবেসেছিলেন, ভ্রমর আর রোহিণী। রোহিণীর রূপের তৃষ্ণা মেটাতে তিনি ভ্রমরকে ত্যাগ করেছিলেন। কিন্তু রোহিণীকে পাওয়ার পরই তিনি বুঝেছিলেন রোহিণী কখনো ভ্রমর হতে পারে না। রোহিণীর ভালোবাসা ছিল বিষের মতো, আর ভ্রমরের প্রেম ছিল অমৃতের মতো। প্রসাদপুরে রোহিণীর রূপ ও সঙ্গীতের স্রোতে ভেসে থাকার সময়ও গোবিন্দলালের মনের অন্তরে রানী হয়েছিল ভ্রমরী। রোহিণী ছিল কেবল বাইরে। রোহিণীর মৃত্যুর পর গোবিন্দলাল যদি অহংকার, লজ্জা ও ভয় কাটিয়ে ভ্রমরের কাছে ফিরে এসে ক্ষমা চাইতেন, তবে হয়তো দয়াময়ী ভ্রমর তাঁকে ক্ষমা করে দিত। কিন্তু পাপের কারণে তিনি ভ্রমরের মুখোমুখি হওয়ার সাহস পাননি। তার উপর তিনি ছিলেন খুনি, ফলে তাঁর সব আশা ভরসা ফুরিয়ে গিয়েছিল। ভ্রমরকে হারানোর পর তীব্র অনুশোচনা ও দহন গোবিন্দলালকে তিল তিল করে শেষ করে দিচ্ছিল। গোবিন্দলালের মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পরদিন দুপুরে গোবিন্দলাল প্রথমে ভ্রমরের শোয়ার ঘরের নিচের সেই ফুলবাগানে গেলেন, যা এখন সম্পূর্ণ জঙ্গল আর খড়কুটোয় পরিণত হয়েছে। সেখানে অনেকক্ষণ ঘুরে তিনি গেলেন বারুণী পুকুরের ঘাটে। কিন্তু লোকজন কাউকে আর ভালো না লাগায় তিনি আবার তাঁর সেই সাধের বাগানেই ফিরে এলেন। সেখানে এসে দেখলেন বাগানটা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রেলিং ভাঙা, ফটক নেই, ফোয়ারা ও মার্বেলের মূর্তিগুলো ভাঙা, এবং পুরো বাগান উলুবন আর কচু গাছে ভরে গেছে।
আসলে ভ্রমর স্বামীর সব সম্পত্তি আগলে রাখলেও এই বাগানটির কোনো যত্ন নেয়নি। মরার আগে ভ্রমর তার দিদিকে বলেও ছিল যে তার ইহকালের স্বর্গটাই যখন ধ্বংস হয়ে গেছে, তখন এই বাগান আর কার জন্য রাখবে সে। সেই বাগানের একটি ভাঙা মূর্তির নিচে গোবিন্দলাল সারা দুপুর বসে রইলেন। তীব্র রোদে তার মাথা তেতে উঠল, কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত গোবিন্দলাল কিছুই টের পেলেন না। তার মনের ভেতর কেবল ভ্রমর আর রোহিণী ঘুরে ফিরে আসতে লাগল। একসময় তার তীব্র মানসিক বিকার দেখা দিল। তার পুরো হ্যালুসিনেশন শুরু হলো। পুরো পৃথিবী তার কাছে ভ্রমর ও রোহিণীময় হয়ে উঠল। তিনি বাগানের প্রতিটি গাছে ভ্রমরকে আর প্রতিটি গাছের ছায়ায় রোহিণীকে দেখতে লাগলেন। ঘাটের মানুষের কথায়, শুকনো পাতার শব্দে, বাতাসের দোলায়, সবকিছুতেই তিনি ভ্রমর আর রোহিণীর কণ্ঠস্বর ও উপস্থিতি অনুভব করতে লাগলেন। বিকেল গড়িয়ে সন্ধে নামল। চারদিক অন্ধকারে ডুবে গেল। বাড়ির লোকজন ভাবল তিনি হয়তো কলকাতায় ফিরে গেছেন, তাই কেউ খোঁজ করল না। সেই নিঝুম অন্ধকার নির্জন বাগানে গোবিন্দলালের উন্মাদ প্রায় মনের বিকার আরো তীব্র হয়ে উঠল। আচমকা সেই অন্ধকারের বুক চিরে তিনি যেন স্পষ্ট রোহিণীর কণ্ঠস্বর শুনতে পেলেন। গোবিন্দলালের তখন আর মনে ছিল না যে রোহিণী মারা গেছে। অন্ধকারের দিকে তাকিয়ে তিনি কথা বলতে শুরু করলেন। তিনি শুনতে পেলেন রোহিণী যেন চিৎকার করে বলছে, এই যে এইখানে এইখানে, ঠিক এমন সময়ে। এইখানে এমন সময়ে কি রোহিণী? এইখানে এমন সময়ে ওই জলে আমি ডুবেছিলাম। আমি ডুববো, আমি ডুববো। বলো বলো, আমি ডুববো, আমি ডুববো, বলো। হ্যাঁ, এসো। ভ্রমর স্বর্গে বসে আমাদের ডাকছে। তার পুণ্যের জোরে আমাদের উদ্ধার করবে সে। তুমি পাপের প্রায়শ্চিত্ত করো, মরো। এসো এসো। গোবিন্দলাল চোখ বুঝলেন। তাঁর শরীর অবসন্ন হয়ে কাঁপতে লাগল। তিনি জ্ঞান হারিয়ে ঘাটের পাথরের সিঁড়ির ওপর পড়ে গেলেন। অচৈতন্য অবস্থায় মনের ভেতর তিনি দেখলেন হঠাৎ রোহিণীর মূর্তি অন্ধকারে মিলিয়ে গেল। তারপর চারিদিক আলোয় আলোকময় করে এক জ্যোতির্ময়ী মূর্তি তাঁর সামনে উদয় হল। সে ভ্রমর। তিনি শুনতে পেলেন ভ্রমর তাঁকে শান্ত স্বরে বলছে, মরবে কেন? আমাকে হারিয়েছ বলে মরবে? আমার চেয়েও প্রিয় একজন আছেন, বেঁচে থাকলে তাকে পাবে। গোবিন্দলাল সেই রাতে অচেতন অবস্থায় সেখানেই পড়ে রইলেন। সকালে খোঁজ পেয়ে তাঁর লোকজন তাঁকে তুলে বাড়িতে নিয়ে গেল। তাঁর এই করুণ অবস্থা দেখে মাধবীনাথের মনেও দয়া হল। সকলে মিলে তাঁর ভালো চিকিৎসা করালেন। 2-3 মাসের মধ্যে গোবিন্দলাল সুস্থ হয়ে উঠলেন। সবাই আশা করতে লাগলেন যে তিনি এবার সংসার ধর্ম করে বাড়িতেই থাকবেন, কিন্তু গোবিন্দলাল তা করলেন না। এক রাতে তিনি কাউকে কিছু না বলে কোথায় যেন চলে গেলেন। কেউ আর তার কোনো খবর পেল না। তারপর 7 বছর ধরে গোবিন্দলালের খোঁজ পাওয়া গেল না। সবাই ধরে নিল তিনি মারা গিয়েছেন। তাই ঘটা করে গোবিন্দলালের শ্রাদ্ধানুষ্ঠান করা হলো। গোবিন্দলালের সব সম্পত্তি তাঁর ভাগ্নে শচীকান্ত পেল। শচীকান্ত তখন প্রাপ্তবয়স্ক। সে প্রতিদিন ওই শ্রীহীন জঙ্গল হয়ে যাওয়া বাগানটিতে বেড়াতে আসত, যেখানে একসময় গোবিন্দলালের প্রমোদ উদ্যান ছিল। শচীকান্ত এই দুঃখের ইতিহাস বিস্তারিত শুনেছিল। সে রোজ সেখানে আসত, বসত আর ওই সব কথা ভাবত।
ভাবতে ভাবতেই সে আবার সেই বাগান নতুন করে তৈরি করতে শুরু করল। লোহা দিয়ে সুন্দর রেলিং দিল, পুকুরে নামার জন্য কালো পাথর দিয়ে চমৎকার সিঁড়ি বাঁধিয়ে দিল। আবার সুন্দর করে ফুলের কেয়ারি বানিয়ে গাছ লাগালো। কিন্তু এবার আর রঙিন ফুলের গাছ লাগালো না। দেশি গাছের মধ্যে বকুল, কামিনী আর বিদেশি গাছের মধ্যে সাইপ্রাস ও উইলো গাছ লাগালো। প্রমোদ ভবনের জায়গায় সে একটা মন্দির তৈরি করল, কিন্তু সেই মন্দিরে কোনো দেবদেবীর মূর্তি রাখল না। অনেক টাকা খরচ করে সে ভ্রমরের একটি সোনার প্রতিমা তৈরি করিয়ে মন্দিরের ভেতরে স্থাপন করল। সেই সোনার প্রতিমার পায়ের নিচে অক্ষর খোদাই করে লিখে দিল, যে সুখে দুঃখে দোষে গুণে ভ্রমরের সমান হতে পারবে, আমি তাকে এই সোনার প্রতিমা দান করব। 12 বছর কেটে গেল, ভ্রমর এই পৃথিবীতে নেই। গোবিন্দলালও কোথায় হারিয়ে গিয়েছেন। একদিন একজন সন্ন্যাসী বাগানের ভেতর মন্দিরের সামনে এসে দাঁড়ালেন। শচীকান্ত তখন সেখানেই ছিল। সন্ন্যাসী তাকে বললেন, জয় শিব শম্ভু, এই মন্দিরের ভেতর কি আছে আমি তা দেখব। ও, আসুন বাবা, আসুন। এই যে এখানে মূর্তিটা আছে। এই ভ্রমরই আমার স্ত্রী ছিল। আমি গোবিন্দলাল রায়, এ বাড়ির মেজবাবু, তোমার মেজ মামা। শচীকান্ত অবাক ও স্তম্ভিত হয়ে গেল। তার মুখ দিয়ে কোনো কথা সরল না। পরে বিস্ময় কাটলে সে গোবিন্দলালের পায়ের ধুলো মাথায় নিল এবং তাকে ঘরে নিয়ে যাওয়ার জন্য অনেক অনুরোধ করল, কিন্তু গোবিন্দলাল রাজি হলেন না। বললেন, আজ আমার 12 বছরের অজ্ঞাতবাস পূর্ণ হল। অজ্ঞাতবাস শেষ করে তোমাদের আশীর্বাদ করার জন্যই এখানে এসেছিলাম। যে এখন তোমাকে আশীর্বাদ করা হলো, এবার আমি ফিরে যাব। মামাবাবু, আমি জোর হাত করে আপনাকে অনুরোধ করছি, আপনি দয়া করে যাবেন না। সম্পত্তি তো আপনারই, আপনি এসে ভোগ করুন। আপনি দয়া করে ফিরে চলুন। ধন সম্পত্তির চেয়েও বড় যা সম্পদ, যা স্বয়ং কুবেরও পান না, তা আমি পেয়েছি। এই ভ্রমরের চেয়েও যা মধুর, ভ্রমরের চেয়েও যা পবিত্র, তা আমি লাভ করেছি। আমি শান্তি পেয়েছি রে, আমি শান্তি পেয়েছি। সম্পত্তিতে আমার আর কোনো কাজ নেই, তুমি এটা ভোগ করো। সন্ন্যাস নিলেই কি শান্তি পাওয়া যায় মামাবাবু? না, কখনোই না। কেবল পরিচয় লুকিয়ে রাখার জন্য আমার এই সন্ন্যাসীর বেশ। ভগবানের চরণ কমলে মন সঁপে দেওয়া ছাড়া শান্তি পাওয়ার আর কোনো উপায় নেই। এখন তিনিই আমার সম্পত্তি, তিনিই আমার ভ্রমর, তিনিই আমার প্রাণ ভোমরা। ভালো থেকো। গোবিন্দলাল চিরদিনের মতো চলে গেলেন। আর কেউ কখনো তাকে হরিদ্রা গ্রামে দেখতে পায়নি। শুনছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল। আজ শুনলেন পঞ্চম ও অন্তিম পর্ব। গল্প পাঠে শেখর, কৃষ্ণকান্ত শঙ্করী প্রসাদ মিত্র, হরলাল সাক্ষ্য রায়, গোবিন্দলাল মির্চি সায়ন, রোহিণী সঙ্গীতা গাঙ্গুলি, ভ্রমর পৃথা দাস, ব্রহ্মানন্দ সোমক রায়। অন্যান্য ভূমিকায় মৈত্রী দে, আম্রপালি ঘোষ মিত্র, শ্রীলা ঘোষ, গার্গী চট্টোপাধ্যায় ও আর্য জানা। নাট্যরূপ ও সামগ্রিক পরিচালনা শাওলি মজুমদার। নাট্যরূপ সহায়তা প্রীতম বাগচি। বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার। পরিচালনা, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন। শব্দ মিশ্রণ সব্যসাচী মুখার্জি। প্রচার অলঙ্করণ অভিব্রত সরকার। গল্পের সূত্রধার ও সমগ্র
মির্চি গল্প গোল্ড মাইন আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।